ডিয়ার লার্নার্স, আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 এর প্রথম পর্যায়ের যে গণিত প্রশ্নটা আছে সেই গণিত প্রশ্নটা আমরা এখন সলিউশন করব। ওকে, তো আমরা চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তো 2024 সালের প্রথম পর্যায়ে যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রথম পর্যায়ের গণিত প্রশ্নগুলো নিয়ে আমরা এখন সলিউশন করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 41 নম্বরে ছিল যে কোনো সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। এখন বলছে সংখ্যাটি কত, অর্থাৎ কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে, সংখ্যাটি কত। তাহলে আমাকে অবভিয়াসলি এখানে সংখ্যাটি আগে ধরে নিতে হবে। আমরা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। ওকে, তো আমি সলিউশনের শুরুতে আমি ধরে নিব যে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। ওকে, তো আমরা ধরে নিলাম যে সংখ্যাটি x। তো কোনো সংখ্যার এত অংশ, তার মানে এখন আমরা প্রশ্ন মতে আসি। প্রশ্ন মতে আসলে কিন্তু আমাদের কাজ শেষ, ইকুয়েশনটা বের করতে পারলেই হয়ে গেল। তো কোন সংখ্যার 1/2 অংশের সাথে, কোন সংখ্যা বলতে আমরা সংখ্যাটা ধরে নিলাম x, তাহলে x এর 1/2 এর সাথে 6 যোগ করলে, যোগ 6 করলে সংখ্যাটির এত অংশ হবে। তো ইকুয়াল তাহলে হবে সংখ্যাটির এত অংশ। তো সংখ্যাটি হচ্ছে আমাদের x, x এর কত অংশ, 2/3 অংশ হবে। ওকে, ব্যাস এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণটা। তো এখন আমরা এটাকে এখন সলিউশন করব। তো সলিউশনের শুরুতে x এর মানে তো আমরা জানি গুণ, তার মানে x/2 হয়ে গেল প্লাস 6 ইকুয়ালস টু এখানেও তাহলে x আর 2 তাহলে গুণ হয়ে যাবে 2x/3। ওকে, তো আমরা এখন xগুলো এক পাশে করি আর সংখ্যাটাকে এক পাশে নিয়ে যাই। তো আমি এখানে একটা কাজ করতে পারি। আচ্ছা, এই মনে করেন আমি 2x + 3 আমার ওপাশে আছে, জাস্ট x/2 এটাকে আমরা ওপাশে নিয়ে গেলাম, তাহলে -x/2 হয়ে যাবে। আর এখানে 6টা এপাশেই আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যদি আমরা এখন লসাগু নেই, 3 আর 2 এর লসাগু হচ্ছে আমাদের 6, তাহলে 3 × 2 = 6, 2 × 2 = 4x মাইনাস 3 × 6 = 3x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 6। ওকে, তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কী পাবো, উপরে 4টা x থেকে 3টা x গেলে 1টা x, নিচে হচ্ছে আমাদের 6 ইকুয়ালস টু ডান পাশে আমাদের আছে 6। তাহলে এখান থেকে আমরা আর যদি গুণ করে দিই তাহলে 6 আর 6 গুণ করলে হচ্ছে আমাদের 36। ওকে, তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের কত, 36। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তো প্রশ্নে আমাদের 36 আনসার ছিল। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। তো দ্বিতীয় প্রশ্নটা বলতেছে এরকম যে একটি সংখ্যা, দেখেন এখানে এই প্রশ্ন আমাদের বিসিএস বা বিভিন্ন ব্যাংক জবে কিন্তু আমাদের এসে থাকে যে একটা সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোটো, এটা আবার 400 কিন্তু না। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোটো, সংখ্যাটি কত, মানে 560 থেকে যত বড় হবে 800 থেকে আবার তত ছোটো হবে, তার মানে অবভিয়াসলি ওরা কি মিডলে থাকবে। তাহলে আমরা অবভিয়াসলি এই টাইপের যেগুলো আসবে সেগুলো আমরা কিভাবে লিখব, যে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ, কেননা মধ্যখানেই তো থাকবে। 560 থেকে যত বড় হবে 800 থেকে যদি তত ছোট হয়, তাহলে অবভিয়াসলি ওদের দুইজনের মাঝখানে থাকবে, আর মাঝখানে থাকতে গেলে কী হবে, ওদের দুইজনের গড়টাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি 560 যোগ 800 বাই হচ্ছে আমাদের 2। তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমরা করি, 560 আর 800 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে আমাদের, 0 0 0 0 6 আর 8 5 13 বাই নিচে হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এখানে আমরা যদি একটু কাটাকাটি করে দিই, আমরা ডিরেক্টলি কাটাকাটি করে আমরা অ্যান্সারটা লিখি, 2 6 2 × 12 1 16 8 2 × 16 আরেকটা হচ্ছে আমাদের 0, তার মানে হচ্ছে আমাদের কত, 680। এই 680 হচ্ছে আমাদের সেই আনসারটা। ওকে, তার মানে 560 থেকে যত বড়, 560 থেকে এই যে 680 বড়, আর 800 থেকে ওই তত ছোটো বলতে 680 আর কি হবে, দুইজনের মাঝামাঝি অবস্থায় থাকবে। ওকে, তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 680। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন পরের প্রশ্নটা দেখব। দেখেন এখানে আমাদের প্রশ্নটা বলছিল এরকম যে 0/0 = কত, অর্থাৎ 0কে 0 দ্বারা ভাগ করলে তার মান হবে কত। অপশনে আমাদের 1 ছিল, 0.0 ছিল, 0 ছিল, অনির্ণেয় ছিল। তো দেখেন আমরা 0কে 0 দ্বারা ভাগ করতে কিন্তু পারবো না, 0কে 0 দ্বারা ভাগ করলে এটা আমাদের কোনো ফলাফল দিবে না। তো আমরা এটা সলিউশনে বলতে পারবো যে 0/0 হচ্ছে আমাদের কি, অনির্ণেয় আকার, অনির্ণেয়, মানে এটাকে আমরা নির্ণয় করতে পারি না। 0/0 = অনির্ণেয়। কীভাবে 0/0 অনির্ণয়, দেখেন 0কে 0 দ্বারা যদি ভাগ করেন আপনাদের ফলাফল কী দেয়, ম্যাথ এরর দেখাচ্ছে। ওকে, অথবা যে কোনো সংখ্যাকে আপনারা যদি 0 দ্বারা ভাগ করেন, আমি 4কে যদি 0 দ্বারা ভাগ করি তারপরে কিন্তু ম্যাথ এরর। তার মানে আমরা বুঝতে পারি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। তো
আমরা সেটাই বলে দিলাম যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 44 নম্বর প্রশ্নটা দেখব যে একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। একটা গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরছে, ঘুরে ওই 2000 বার ঘুরে সে 10 কিলোমিটার পথ অতিক্রম করছে। এখন বলছে চাকার পরিধি কত। চাকার পরিধি মানেই হচ্ছে আমাদের ওই চাকাটা মানে চাকাটার ব্যাসটাই ব্যাস বলতে আমাদের এখানে চাকার পরিধি বলতে চাকার চারদিকের আমাদের এটার যোগফলটা। তাহলে আমরা এখান থেকে কিভাবে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারবো? তো আমরা এখান থেকে জাস্ট একবার ঘুরে কতটুকু অতিক্রম করবে, একবার ঘুরলে তার মানে চাকার পরিধি সমান ঘুরবে। তো ওই একবার ঘোরাতে যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হবে চাকার পরিধি। তাহলে আমরা সলিউশনের শুরুতে আমরা বলতে পারি যে চাকাটি 2000 বার ঘুরে অতিক্রম করে কত 10 কিলোমিটার। আমি সময়টা এখানে সময় কিন্তু এখানে আমাদের প্রভাব ফেলবে না। ওকে, সময়ের কিন্তু কোনো এখানে প্রভাব নাই, জাস্ট এটা দিয়ে আমাদের বোকা বানানোর ট্রাই করতেছি। জাস্ট আমাদের এই যে বারের সাথে আমাদের কিলোমিটার একটা রিলেশন আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে চাকাটি 2000 বার ঘুরে অতিক্রম করে 10 কিলোমিটার। তো সেটাই আমরা বলে দিলাম যে চাকাটি 2000 বার ঘুরে অতিক্রম করে 10 কিলোমিটার। 10 কিলোমিটার মানে কি 10 গুণন 1000 মিটার। ওকে, আমি মিটারে জাস্ট কনভার্ট করে নিলাম। তাহলে অতএব চাকাটি একবার ঘুরে অতিক্রম করে কত কিলোমিটার? তাহলে একবার যেহেতু ঘুরতেছে তার মানে কম অতিক্রম করবে, তার মানে 2000টা নিচে এসে ভাগ হয়ে যাবে, আর উপরে থাকবে 10 গুণন 1000। ওকে, নিচের 3টে শূন্য এখানকার 3টে শূন্য কাটা, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলে এখানে আমাদের 2 থাকতেছে, 2 দ্বারা যদি 10কে কাটি তাহলে আমাদের থাকতেছে 5, তার মানে 5 মিটার। ওকে, একবার ঘুরে যাচ্ছে 5 মিটার, আর একবার ঘুরে মানে হচ্ছে চাকার পরিধির সমান দূরত্ব অতিক্রম করা। তাহলে অতএব আমরা বলতে পারতেছি যে চাকাটির পরিধি, ওই গাড়িটার চাকাটির পরিধি ছিল আমাদের 5 মিটার। পরিধি 5 মিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব। ওকে, তো 45 নম্বর প্রশ্নটা বলছে এরকম যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। দেখেন এটা সরল মুনাফা থেকে দিয়ে রাখছে আর কি। তো আমরা জাস্ট প্রথমে যা আছে সলিউশনের শুরুতে আমাদের যা আছে সেটা আমরা লিখে নিব। বার্ষিক 12% মুনাফা, তার মানে এটা মুনাফার হার দেয়া আছে। মুনাফার হার হচ্ছে আর, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে থাকি। আর মানে হচ্ছে এখানে 12%। 12%কে আমরা যদি পার্সেন্ট উঠাই দেই তাহলে 12/100। এখানে যদি আমরা কাটাকাটি করি তো আমরা এখানে কাটাকাটি করলে কত পাবো? দেখেন 12/100 মানে ক্যালকুলেটর দেখেন, যদিও আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিবে না। 12/100 মানে আমরা লিখতে পারতেছি 3/25। তো 3/25 আমি লিখে দিলাম। ওকে, কত বছরে, তার মানে সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি। এন এর মান আমাদের বের করতে বলছে। এন ইকুয়ালস টু হোয়াট, কত বছরে 10,000 টাকার মুনাফা এত টাকা হবে। তার মানে 10,000 টাকাটা এটা হচ্ছে আমাদের মূলধন। মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, তার মানে পি এর মান হচ্ছে এখানে আমাদের 10,000 টাকা। ওকে, আর মুনাফা এত টাকা হবে, তার মানে এটা হচ্ছে আমাদের আই, ইন্টারেস্ট। মুনাফা এত, তার মানে আই এর মান হচ্ছে আমাদের 4,800 টাকা। ওকে, তো এখন আমরা জানি উই নো সরল মুনাফা আই ইকুয়ালস টু, আমরা জানি প্রাণ। সরল মুনাফা আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের প্রাণ, তাই না? তো এখান থেকে আমরা জাস্ট এন এর মান বের করবো। তাহলে এন ইকুয়ালস টু হয়ে যাবে আই বাই হচ্ছে আমাদের পি আর। ওকে, তাহলে এখান থেকে আমরা আই এর মান বসাই দিই। আই এর মান হচ্ছে আমাদের 4,800 বাই নিচে হচ্ছে পি আর। পি এর মান হচ্ছে আমাদের 10,000 গণন আর। আর এর মান হচ্ছে আমাদের 3/25। তার মানে 3/25, 3/25কে আমরা যদি উল্টাই দিই তাহলে 3টা নিচে থাকবে আর 25টা উপরে যায় গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখেন আমরা এখানে 2টা করে শূন্য আমরা কাটা দিলাম। 2টা করে শূন্য কাটা দেওয়া মানে এখানে 100 দ্বারা আর কি ভাগ করলাম। ওকে, 3 দ্বারা যদি 48কে কাটি তাহলে 3 × 48, আর 100 দ্বারা যদি 25কে কাটি তাহলে 4 25-এ 100, আর 4 দ্বারা 16কে কাটলে 4 4-এ 16, তার মানে থাকতেছে আমাদের এখানে 4 বছর। ওকে, তো এই 4 বছরই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব। প্রশ্নটা হচ্ছে এরকম যে 46 নম্বর প্রশ্ন বলছে কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। কোন, এখানে কোনো তো হবে না, কোন সংখ্যার কথা হয়তো বা প্রশ্নে উল্লেখ করা উচিত ছিল যে কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে, এখানে কোনো না, আপনারা কোন সংখ্যা দিবেন। ওকে, তাহলে চলুন আমরা এখানে সলিউশন শুরু করে দিই। কোন সংখ্যা 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফলটা 30 হবে। তাহলে আমরা ধরে নেই যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। ধরে করলে আর কি সুবিধা হয়। তো ধরি সংখ্যাটি এক্স। ওকে, তাহলে কোন সংখ্যা 30%? তার মানে প্রশ্ন মতে আমরা এখন আসি। প্রশ্ন মতে কোন সংখ্যা 30%? তো সংখ্যাটা যেহেতু এক্স ধরলাম তাহলে এক্স এর 30% থেকে
থেকে 30 বিয়োগ করলে এই যে বিয়োগ 30, এই যে 30 বাদ দিলাম, বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে, তার মানে ইকুয়ালস টু হচ্ছে আমাদের 30। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এক্সের 30, তার মানে এক্সের 30 মানে হচ্ছে 30x বাই হচ্ছে 100। ওকে, এর মানে তো গুণ, আর 30% যেহেতু আছে 30/100 তাহলে থাকবে। ওকে, আর নিচে হচ্ছে আমাদের -30 আছে, ইকুয়ালস টু হচ্ছে 30। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কাজ করতে পারি, একটা শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকলো আমাদের x/10 -30। আচ্ছা, 30টাকে আমরা ওপাশে পার করাই দিতে পারি, তাহলে 30টা যদি আমরা ওপাশে পার করাই দিই তাহলে 30 + 30। ওকে, ইমপ্লাইজ দ্যাট x/10 ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত, 30 আর 30 যোগ করলে হচ্ছে আমাদের 60। তাহলে আর যদি আমরা এখন গুণ করি, এর নিচে মনে 1 ছিল, 1 আর x গুণ করলে x, আর 10 আর 60 গুণ করলে হচ্ছে আমাদের 600। ওকে, তার মানে আমাদের ওই সংখ্যাটা হচ্ছে আমাদের 600। ওকে, সরি 600 কেন, এখানে তো আমাদের একটা শূন্য কাটা গেছিলো, এখানে তো 3 আছে, একটা 3x আছে, একটা শূন্য কাটা দিছি, তার মানে 3x আছে, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, তার মানে 3টা এখানে গুণ অবস্থায় থাকবে, এই যে এখানেও 3 আমাদের গুণ অবস্থায় থাকবে। তাহলে এখন আমাদের ফলাফল আছে 3x = এত, তার মানে এখান থেকে জাস্ট x এর মান বের করতে হবে, তাহলে 3টা এসে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 600/3। তাহলে অতএব x এর মান হচ্ছে আমাদের 3 দ্বারা 600কে ভাগ করলে 200। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তার মানে এখানে আমাদের সংখ্যাটা হবে এই 200 থেকে 200 সংখ্যার সাথে 30% যদি আমরা কাজ করি, সেটা থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে বাদ দিলে আমাদের বিয়োগফলটাই হবে আমাদের 30। ওকে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেনটা আমরা এখন দেখব, 47 নম্বর প্রশ্ন, যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 84 এবং গসাগু হচ্ছে আমাদের 14। অর্থাৎ দুইটা সংখ্যা আছে আমাদের, ওই দুইটা সংখ্যার লসাগুটা 84 হবে আর গসাগু হবে 14। এখন বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত। তো আমরা চলুন সলিউশনে আসি। আমরা যেহেতু এখানে শর্ত দিয়ে দিছি, শর্তটা না দিলে কিন্তু আমরা এই ম্যাথটা কিন্তু সলভ করতে পারতাম না। ওকে, তো যেহেতু শর্ত দিয়ে রাখছে যে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে, তাহলে আমরা এখানে অপর সংখ্যাটা যদি ধরে নেই, তাহলে কিন্তু আমরা একটি সংখ্যা বের করতে পারবো, কেননা একটা সংখ্যা অপর সংখ্যার 2/3। যেহেতু অপর সংখ্যা এর সাথে বা এর কথাটা আছে, তাহলে অবভিয়াসলি আমাকে এখানে ধরে নিতে হবে। ধরে নিয়ে করলে বেটার হয়, আপনারা অন্যভাবে করতে পারেন, যে ধরি অপর সংখ্যাটি, আমি এখানে x ধরলাম, তাহলে অতএব একটি সংখ্যা হবে কি, একটি সংখ্যা হবে আমাদের কি, অপর সংখ্যাটা x ধরলাম, তাহলে আরেকটা সংখ্যা বলতে এই একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, তো অপর সংখ্যা x এর 2/3, তার মানে 2/3। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 2x/3। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে একটি সংখ্যা হয়ে গেল আমাদের 2x/3, অপর সংখ্যাটা ছিল x, তাহলে এখানে কে বড়, অবভিয়াসলি এক্সটা বড়, অর্থাৎ অপর সংখ্যাটাই বড়, আর ছোট সংখ্যাটা ছিল আমাদের কত, 2x/3। ওকে, তো এখন আমাদের লসাগু অথবা গসাগু যে কোনো একটা দিয়ে কাজ করলে কিন্তু আমাদের ফলাফল হয়ে যাবে। আপনারা এই লসাগু দিয়ে এই 84 লসাগুয়ের 84 মান নিয়ে যদি কাজ করেন, তাহলে এই দুইটার লসাগু বের করবেন, আর যদি গসাগু 14 নিয়ে কাজ করেন, তাহলে এই দুইটার গসাগু বের করবেন। তো আমি এখানে গসাগু বের করি, যে x আর 2x/3 এর গসাগু, দেখেন এই দুজনের গসাগু, আমি গসাগু নিয়ে কাজ করব। তো গসাগু নিয়ে করলে আর কি ছোট হচ্ছে অঙ্কটা। তো এদের গসাগু মানে কি, যে এই দুজনের কি মিল আছে সেটাই হচ্ছে এদের গসাগু। তো x আর x দুজনের কাছে মিল শুধু এক্সই আছে, তার মানে এদের গসাগু হচ্ছে আমাদের এক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম যে প্রশ্ন মতে এই এদের গসাগু ইকুয়ালস টু এই গসাগু, তার মানে x ইকুয়ালস টু কত হচ্ছে 14। তাহলে অতএব ছোট সংখ্যা কোনটা, যেহেতু আমাদের ছোট সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কত, তাহলে অতএব হচ্ছে আমাদের ছোট সংখ্যাটি কত হবে আমাদের, এই যে 2/3 গুণন x ছিল, x মানে হচ্ছে আমাদের 14। সরি, আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কেননা এখানে অপর সংখ্যার একটি সংখ্যা এই রিলেটেড থাকলে এখানে অবভিয়াসলি অনুপাত আকারে আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার সাথে আমরা যদি অনুপাত রিলেটেড কাজ করি, দেখেন এইটুকু আমরা স্কিপ করতেছি, এখানে যদি আমরা অনুপাত বের করতে চাই, তাহলে একটি সংখ্যা x এর 2/3, তার মানে 2/3 ইন্টু x। তো এখানে x বলতে তাহলে কত হচ্ছে অপর সংখ্যা, তাহলে x বলতে যদি অপর সংখ্যাটা এর সাথে গুণ অবস্থা ছিল, তাহলে ওটা যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে এপাশে নিয়ে আসলে উপরে থাকবে আমাদের একটি সংখ্যা, আর নিচে হবে আমাদের অপর সংখ্যা। ওকে, নিচে হবে অপর সংখ্যা, তাহলে এর মানটাই আমাদের কত দেওয়া আছে, এর মান আমাদের আছে 2/3। তার মানে একটা সংখ্যা হচ্ছে 2 আর অপর সংখ্যা হবে আমাদের 3, তাহলে এদের অনুপাতটাই হচ্ছে আমাদের 2/3। সংখ্যা দুটির অনুপাত আমাদের কত, অতএব অনুপাত
অনুপাত হচ্ছে আমাদের কত 2 3 2 3 ওকে। তাহলে এদের যদি আমরা 2 3 হয়ে থাকে তাহলে ধরি এদের এই ধরি সংখ্যা দুটি হচ্ছে আমাদের একটা ধরে নিলাম 2x আর একটা ধরে নিলাম আমরা 3x ওকে। তাহলে এদের গসাগু হবে আমাদের কত x, তাহলে x ইকুয়ালস টু কত হবে 14। তাহলে এখান থেকে ছোট সংখ্যাটি তাহলে হবে 2 × x ওকে। ছোট সংখ্যাটি হচ্ছে 2x, তার মানে 2x মানে হচ্ছে 2 × 14, তার মানে হচ্ছে 14 2 × 28 ওকে। তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের 28। আশা করি বুঝতে পারছেন। এখানে জাস্ট একটু প্রথমে প্রবলেম হয়ে গেছিলো, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব। 48 নম্বর প্রশ্ন, যে 6% হারে 9 মাসে 10,000 টাকার ওপর সুদ কত হবে। জাস্ট এখানে আমাদের আয়ের মানটা বের করতে বলছে। তো আমাদের এখানে কী দেওয়া আছে সেটা আমরা এখানে দিয়ে লিখে নিব। তো এখানে 6% হার, তার মানে মুনাফার হার দেওয়া আছে 6%। 6%কে আমরা যদি পার্সেন্ট উঠাই দিই তাহলে 6/100। 6/100কে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে আসবে আমাদের 3, 2 দিয়ে যদি কাটি 3 3 2 6, 50 2 100 ওকে। তাহলে এটা হলো আমাদের আর এর মান 9 মাসে। তার মানে এখানে এন এর মান দেওয়া আছে, এন ইকুয়ালস টু হচ্ছে 9 মাস। এখানে অবভিয়াসলি মাসটাকে বছরে কনভার্ট করতে হবে, কেননা আর এর মান আমাদের যে 6% আছে মুনাফার, অবভিয়াসলি এখানে বার্ষিক কিন্তু 6%-এর কথা বলা আছে। যদি এখানে বার্ষিক বছরের কথা বলেনি, কিন্তু অবভিয়াসলি এখানে আমরা বার্ষিকে বুঝে থাকি। তাহলে এন ইকুয়ালস টু 9 মাস। 9 মাসকে আমরা যদি বছরে কনভার্ট করি তাহলে 9/12, 9/12 মানে হচ্ছে আমাদের 3 3 9, 3 4 12, তার মানে 3/4 বছর ওকে। ব্যাস, এটা আমরা পেয়ে গেলাম। আর পি হচ্ছে আমাদের 10,000 টাকা, 10,000 টাকা ওকে। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা কী বের করতে বলছি, সুদের মান, অর্থাৎ আই ইকুয়ালস টু হোয়াট। তাহলে সলিউশনের শুরুতে আমরা লিখি, আমরা জানি উই নো আই ইকুয়ালস টু হচ্ছে প্রাণ ওকে। তো আয়ের মান যেহেতু বের করতে বলছে তাহলে আইটা তো আছে, ডিরেক্টলি সূত্র আমরা ইউজ করতেছি। তাহলে পি এর মান হচ্ছে আমাদের 10,000 গুণন আর এর মান হচ্ছে আমাদের 3/50 গুণন এন এর মান হচ্ছে আমাদের কত, এন এর মান হচ্ছে 3/4 ওকে। তাহলে এখানকার শূন্য এখানকার একটা শূন্য কাটা যায়। আচ্ছা, তারপরে আমরা এখানে কাটতে পারি 5 দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে 5 2 10 আর 2টা শূন্য ওকে। 4 দিয়ে যদি আমরা 200কে কাটি, 4 দিয়ে 200 কাটলে 4 5 20 আর একটা শূন্য 50, তার মানে 3 3 9, 5 9 45 আর একটা শূন্য, তার মানে হচ্ছে আমাদের 450 টাকা। তার মানে মুনাফাটা হলো আমাদের কত, 450 টাকা। এটাই তো আমাদের বের করতে বলছিল ওকে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট প্রশ্নটা দেখব এখন। তো 49 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, যে 16 কোটির 1% কত, 16 কোটির 1% কত। তো এই প্রশ্নটার অ্যান্সার যেহেতু আমাদের লাখে দেওয়া আছে, লাখ দিয়ে আর কি, লাখ এককে দেওয়া ছিল আর হাজার এককে দেওয়া ছিল। তো আমরা এটাকে প্রথমে লাখে কনভার্ট করে দেখি যে উত্তরের সাথে মিলবে কিনা, তারপরে আমরা হাজারে কনভার্ট করব, সমস্যা নেই ওকে। তো সলিউশনের শুরুতে আমরা লিখে নিই যে আমরা জানি উই নো আমরা জানি 1 কোটি সমান কত, 1 কোটি সমান কত লাখ, 1 কোটি সমান হচ্ছে 100 লাখ ওকে। 1 কোটি সমান 100 লাখ। তাহলে অতএব 16 কোটি হবে, 16 কোটি হবে। তাহলে আমাদের 16 এর সাথে গুণ হবে, তার মানে 16 এর পরে 2টা শূন্য ওকে। এত লক্ষ ওকে। তাহলে 16 কোটির 1%, তাহলে 16 কোটির 1% তাহলে আমাদের কি হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি 16 কোটির 1% ইকুয়াল 16 কোটির অর্থাৎ 1600 এর 1%, 1% মানে হচ্ছে 1/100 ওকে। তাহলে এত লক্ষ। তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 2টা শূন্য কাটা যাবে, এর মানে তো গুণ, তার মানে আমাদের থাকতেছে 16 লক্ষ ওকে। যদি এটাকে আমাদের হাজারে থাকে তাহলে হাজারে কনভার্ট করে নেবেন। তো আমাদের অ্যান্সারে কিন্তু 16 লক্ষ ছিল, তাই আমাদের এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নটা আমরা দেখব, 50 নম্বর প্রশ্ন, যে একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘোরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। দেখেন এখানে বারের সাথে আবার এখানে সময়ের সাথে আবার ডিগ্রির কথা বলছে। তো এই টাইপের যদি আমাদের প্রশ্নের থেকে থাকে তাহলে আমরা এইটাকে আমরা কিভাবে সলভ করব। একবার ঘুরলে কিন্তু একটা বৃত্ত যদি আমাদের অতিক্রম করে, মানে চাকাটা যদি একবার ঘুরে, তার মানে সম্পূর্ণ বৃত্তটাই অতিক্রম করলো। সম্পূর্ণ বৃত্তটাই মানে কি, বৃত্তের কেন্দ্রে আমরা 360 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন করে, তার মানে একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাই তো। তো যদি একবার ঘুরে 360 ডিগ্রি অতিক্রম করে তাহলে এখানে আমরা ওই অনুযায়ী কাজ করব, যে 1 সেকেন্ডে কতবার ঘুরতেছে সেটা আমরা বের করব। যেহেতু 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটা বের করতে বলছে, তাহলে মিনিটে যদি 90 বার ঘুরে এখান থেকে আমরা 1 সেকেন্ডে বের করব। তাহলে চলুন আমরা সলিউশনে আসি। তাহলে 1 মিনিটে এতবার ঘুরে, তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ডে
60 সেকেন্ডে 90 বার ঘোরে। ওকে, তো অতএব 1 সেকেন্ডে তাহলে কী হবে, কম ঘুরবে, তার মানে 90 বাই নিচে হচ্ছে আমাদের 60 বার ঘুরবে। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 0 0 কাটা, 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 2 6, তার মানে 3/2। ওকে, তো তার মানে 1 সেকেন্ডে আমাদের এতবার ঘুরলো। তো এতবার ঘুরবে মানে কি, আমরা বলতে পারি আবার একবার ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে একবার ঘুরলে। তাহলে যেহেতু এতবার ঘুরছে, এতবার ঘুরে মানে তো 1 সেকেন্ড, তার মানে এতবারের জন্য কত ডিগ্রি হবে সেটাই আমাদের হচ্ছে এখানকার মুখ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার চাকাটা অবভিয়াসলি বৃত্তাকার হলে একবার ঘুরলে 60 ডিগ্রি অতিক্রম করবে, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো বৃত্তাকার চাকা একবার ঘুরে 360 ডিগ্রি উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে একবার ঘুরে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো এখানে আমাদের আছে 3/2 বার। তাহলে অতএব বৃত্তাকার চাকা 3/2 বার ঘুরে, তাহলে 3/2 বার, একের চেয়ে যেহেতু এটা বড়, তার মানে অবভিয়াসলি এদিকে যে আমাদের কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে 360, 3টা উপরে গুণ হয়ে যাচ্ছে আর 2টা নিচে আমাদের ভাগ অবস্থা থাকছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 18 18 2 36, তার মানে 180, 180 আর 3 গুণ করলে 3 18 54, তার মানে আমাদের হচ্ছে 540 ডিগ্রি। ওকে, এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব। তো 51 নম্বর প্রশ্ন বলতেছে যে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখেন 125 কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা না, এটার সাথে কত গুণ করলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। যেহেতু গুণের কথা বলছে, আমাদের যদি ভাগের কথা বলতো তারপরে কিন্তু এই সেম কাজ হইতো, কিন্তু যোগ বিয়োগের কথা বললে আমাদের ভাগ প্রক্রিয়া তখন আসতে হইতো। যোগ বিয়োগের কথা বললে আমাদের ভাগ প্রক্রিয়া তখন আমাদের এই পূর্ণবর্গের যে আমরা নিয়ম শিখিয়েছি ক্লাস 7-এর বইয়ে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হতো। তো যেহেতু এখানে গুণ অথবা ভাগের কথা যদি বলে থাকে, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যাচ্ছে। প্রথমে আমরা কি করব, যদি গুণ অথবা ভাগের কথা বলে, তো প্রথমে আমরা যে প্রদত্ত সংখ্যাটা দেওয়া আছে 125, সেটাকে আমরা মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে নিব। তাহলে এটাকে আমরা 5 দ্বারা ভাঙাতে পারি। আচ্ছা, বাংলা ইংলিশ একসাথে হয়ে যাচ্ছে, আমি 5 লিখলাম বাংলায়। 5 দিয়ে দিলে 5 25 125, আবার 5 দিয়ে দেওয়া যাচ্ছে 5। ওকে, তো আর এটাকে মৌলিক সংখ্যা আকারে আর কি ভাঙানো যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারতেছি যে 125 ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি 5 গুণন 5 গুণন 5। তো এখন দেখেন এখানে আমরা যদি জোড়া করি, 5 আর 5-এর জোড়া আছে, বাট এটা কিন্তু জোড়া নেই। এখন পূর্ণবর্গ হতে গেলে অবভিয়াসলি প্রতিটা মৌলিক সংখ্যার জোড়া থাকতে হবে। তো এটা যেহেতু জোড়া নেই, এর সাথে আমাকে আরেকটা 5 আমাকে গুণ করা লাগবে। ওকে, যদি 5 আমরা গুণ করি তাহলে কিন্তু এটাও আমাদের জোড়া হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে অতএব অ্যান্সার হবে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এগুলো এমসিকিউ আছে, আপনারা জাস্ট এগুলো 10-15 সেকেন্ডের মধ্যেই হয়ে যাওয়ার কথা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব, যে এখানে কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, 52 নম্বর প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশেষ থাকবে। তার মানে কোন বৃহত্তম সংখ্যাটা দ্বারা যদি আমরা 27কে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে, 40কে ভাগ করলে আমাদের 4 অবশিষ্ট থাকতেছে, আর 65কে ভাগ করলে আমাদের 5 অবশিষ্ট থাকতেছে। ওকে, তো যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করতে বলছে, তাহলে বৃহত্তমের কথা বললে অবভিয়াসলি আমাদের গসাগু করতে হবে। এখন গসাগু যে করব, আমরা সেটা কিভাবে করব? যেহেতু আমাদের অবশিষ্ট থাকতেছে, 27কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, 40কে করলে 4 অবশিষ্ট থাকে, 65কে করলে 5 অবশিষ্ট থাকে, তাহলে এই অবশিষ্টগুলো আমাকে বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গসাগুই হচ্ছে আমাদের এখানকার বৃহত্তম মান। ওকে, তো চলুন আমরা সলিউশনে আসি। প্রথমে আমরা কী করব, 27কে অর্থাৎ ওই সংখ্যা দ্বারা 27কে ভাগ করলে নাকি 3 অবশ্যই থাকে, তাহলে 3 বাদ দাও। 3 বাদ দিলে আমাদের এখানে থাকতেছে 24। সেমভাবে 40 থেকে আমাদের ভাগশেষ অবশেষ ছিল আমাদের 4 বাদ দাও, তাহলে আসতেছে 24। সেমভাবে 65কে ভাগ করলে নাকি 5 অবশিষ্ট থাকে, তাহলে 5 বাদ দেন, তাহলে আসতেছে আমাদের এখানে 60। ওকে, তার মানে 24, 36 আর 60-এর গসাগুই হবে আমাদের বৃহত্তম সংখ্যাটি। তো আমরা সেটাই বলে দিলাম যে 24, 36 আর 60-এর গসাগুই হবে কি নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে 24, 36 আর 60-এর গসাগু আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা নির্ণয় করি। 24, 36, 60 এর গসাগু আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া করি। তো 2 দ্বারা তো সবাইকে যাচ্ছে, মৌলিক সংখ্যা আকারে আমরা ভাঙাবো। 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 30 দুগুণ 60, আবার 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 15 দুগুণ 30, আবার 2 দিয়ে যায় কি না, 2 দিয়ে যাচ্ছে না, শুধু একটা যাচ্ছে, 3 দিয়ে তাহলে আমরা দিতে পারি। 3 দুগুণ 6, 3 3 9, 3 5 15। ওকে, আর তো আমাদের যাচ্ছে না, তাহলে এদের আমাদের গসাগু কত হবে? অর্থাৎ
সবাই গিয়ে যাইতে হবে, অর্থাৎ সবার মাঝে যে কমন উৎপাদকগুলো আছে সেগুলোর এই গুণফলগুলো হবে আমাদের গসাগু। তার মানে এদের মধ্যে কমন উৎপাদক আমরা পাইলাম 2, 2 আর 3। তাহলে অতএব আমাদের গসাগু হচ্ছে আমাদের কত? 2 গুণন 2 গুণন 3। তার মানে 2 গুণন 2 গুণন 3। তাহলে হচ্ছে আমাদের এখানে 2 2 4 3 4 12। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 12। তো দেখেন আসলে 12 দ্বারা 27কে যদি ভাগ করেন ভাগশেষ অবশ্যই 3ই থাকতেছে। 12 দ্বারা 40কে ভাগ করলে ভাগশেষ 4 থাকতেছে। 12 দ্বারা 65কে ভাগ করলে ভাগশেষ আমাদের কিন্তু 5ই থাকতেছে। তার মানে অ্যান্সার আমাদের 100% ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। ওকে, তো 53 নম্বর প্রশ্ন আমাদের বলতেছে করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর, অর্থাৎ মাসিক বেতন যেটা পায় সেটা থেকে 10 ভাগ অর্থাৎ 10% কাটা যায়। তো 10% কর্তনের পর তিনি 2700 টাকা পান। এখন বলতেছে তার মাসিক বেতন কত, তার মাসিক বেতনটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেই, যেহেতু এটা পার্সেন্টের অঙ্ক তাই আমরা ধরি মাসিক বেতন মানে তার মাসিক বেতন হচ্ছে আমাদের 100 টাকা। 100 টাকা আমি মাসিক বেতন ধরে নিলাম। তো 10 ভাগ যদি এখন কর্তন হয় তাহলে 10 ভাগ কর্তনের পর কত টাকা থাকবে? 10 ভাগ কর্তনের পর কত টাকা পাবেন? 10 ভাগ কর্তনের পর পান 100 থেকে তাহলে 10 কাটা যাবে, অর্থাৎ 10 বাদ যাবে, তাহলে হচ্ছে আমাদের 90 টাকা। ওকে, তো আমরা 10 ভাগ যদি টাকা কাটা হয়ে থাকে, 100 টাকা যদি আমার মাসিক বেতন হয়ে থাকে, তাহলে 10 ভাগ যদি আমরা কেটে দিই, 10% যদি আমরা কাটি টাকাটা সেটা থেকে, তাহলে সে 90 টাকা পাবে। তার মানে ও যদি 90 টাকা পায় তাহলে তার মাসিক বেতন হয় 100 টাকা, আর ও পেয়েছিল কত? 2700 টাকা। তাহলে 2700 টাকা পেলে মাসিক বেতন কত হবে? তাহলে আমরা একটু সাজায় লিখি যে 90 টাকা পেলে তার মাসিক বেতন হয় কত? 100 টাকা। 90 টাকা পেলে তার মাসিক বেতন হচ্ছে আমাদের কত? 100 টাকা। তো 90 টাকা পেলে তার মাসিক বেতন 100 টাকা। ওকে, এখন 1 টাকা যদি পায় তাহলে তার মাসিক বেতন আরও কমে যাবে, তার মানে ওই 90টা আসি নিচে ভাগ হয়ে গেল। সেমভাবে অতএব 2700 টাকার কথা যেহেতু বলছে, তো 2700 টাকা পেলে তার মাসিক বেতন আমাদের কত হবে? যেহেতু 1 এর চেয়ে 2700 বড়, তার মানে অবভিয়াসলি উপরে যা গুণ হয়ে যাবে। তাহলে আমরা 2700 গুণ করলাম আর নিচে হচ্ছে আমাদের 90। ওকে, তাহলে আমরা একটা শূন্য কাটা 9 দিয়ে যদি আমরা 27কে কাটি 3 লং 27, তার মানে 30 আর 100 যদি আমরা গুণ করি তাহলে 3000। তার মানে তার মাসিক বেতন ছিল আমাদের কত টাকা? 3000 টাকা। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা এখন বীজগাণিতিক রিলেটেড প্রশ্নগুলোতে এখন আমরা চলে যাব। ওকে, তো 54 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, এটা বীজগণিত থেকে আর কি দিয়ে রাখছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে a ইনভার্স 3 = 0.2 হলে a⁴ এর মান কত? তো তার মানে এখানে আমাদের দেওয়া আছে, অর্থাৎ গিভেন দ্যাট যেটি দেওয়া আছে আমাদের a ইনভার্স 3 = হচ্ছে 0.2। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, a ইনভার্সটাকে যদি আমরা নিচে নামাই দিই তাহলে 1/a এর উপর পাওয়ার 3 = 2। এদিকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দশমিক যদি আমরা উঠাই দিই তাহলে পূর্ণ সংখ্যা থাকতেছে 2, আর দশমিকের পরিবর্তে 1, আর দশমিকের পর যতটা সংখ্যা আছে ততটা শূন্য হচ্ছে। ওকে, যেহেতু দশমিকের পর একটা ঘর ছিল তাই একটা শূন্য। ওকে, তো এতটুকু আমরা আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা যদি একটু কাটাকাটি করি, 2 আর 10 যদি আমরা কাটি তাহলে নিচে হবে 5। তার মানে আমরা এখানে আলটিমেটলি বলতে পারতেছি 1/a³ হচ্ছে আমাদের কত? 5। আচ্ছা, আমরা এখানে আর গুণ করে দেব, তাহলে a³ 1/5 হবে, 1/5, কেননা 2 উপরে 1 আর নিচে হচ্ছে 5। তার মানে এখন আমরা 1 অর্থাৎ 1 আর a³ যদি আমরা গুণ করি তাহলে a³ আর 5 আর এখানকার 1 যদি আমরা গুণ করি, বাংলায় লেখেন, তাহলে হচ্ছে আমাদের 5। তার মানে a³ এর মান হচ্ছে আমাদের 5, বাট লাগবে আমাদের a⁴12। তো এখন a⁴12 বানাতে গেলে উভয় পাশে তাহলে আমার কত গুণ করা লাগবে? কেননা আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়। তাহলে a³ এর উপর পাওয়ার যদি আমরা 4 দিই, 3 4 12 পাবো। তাহলে এই আলটিমেটলি আমরা a⁴12 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব? উভয় পাশে আমরা পাওয়ার 4 করে দিব। তো এখানে যদি পাওয়ার 4 করি, সেমভাবে এখানে তাহলে হয়ে যাচ্ছে আমাদের এর ওপর পাওয়ার 4। আমি ইংলিশে লিখে ফেললাম, তো আপনারা একটু কিছু মনে করবেন না। ওকে, তাহলে এখানে আমরা কত পাইলাম? পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়, তার মানে a⁴12 তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত? 5 পর পাওয়ার 4। তার মানে এখানে 4টা 5 এখানে গুণ অবস্থায় থাকবে, 5 গুণন 5 গুণন 5। ওকে, তো 5 5 25, 5 25 125, 125 গুণন 5 মানে হচ্ছে আমাদের 625। ওকে, তাহলে a⁴12 এর মান হচ্ছে আমাদের কত? 625। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব। এটা আমরা সুন্দর ক্লাস 6 7 করে আসছি, এখানে সমস্যা থাকবার কথা না। তো দেখেন আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি a + b এর মান 2 এবং ab এর মান যদি 1 হয়, তবে a এবং b এর মান ইন্ডিভিজুয়ালি বের করতে বলতেছে, a আর b এর মান আলাদাভাবে বের করতে বলতেছে। তো যখন a আর b এর মান আলাদাভাবে বের করতে বলবে তখন a + b
এর মান যদি দেওয়া থাকে তাহলে a মাইনাস বি এর মানটা আমরা বের করে নিব। তাহলে আমরা ওই a মাইনাস বি এর মানটা আমরা কীভাবে করব, আমরা 4ab সূত্র থেকে আমরা চলে আসবো। ওকে, তো প্রথমে আমরা দেওয়া আছে যেটা আমরা সেটা উঠাই নিব। দেওয়া আছে a প্লাস বি এর মান হচ্ছে আমাদের 2 এবং এ বি এর মান হচ্ছে আমাদের কত 1। তো আমরা জানি উই নো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তো এখানে জাস্ট আমরা মান যদি অ্যাপ্লাই করি, a মাইনাস বি এর মান যেহেতু বের করবো এটা আমরা ঠিক রাখলাম। a প্লাস বি এর মান হচ্ছে আমাদের 2 এর ওপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে আমাদের 1। ওকে, এ বি এর মান আমাদের কত আছে 1। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কী পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 এর ওপর স্কোয়ার করলে 4 মাইনাস 4 আর 1 গুণ করলে হচ্ছে 4। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 থেকে 4 বাদ দিলে 0। তো উভয় পাশে যদি আমরা এখন বর্গমূল করি তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু পাবো আমরা 0, অর্থাৎ উভয় পাশ থেকে স্কোয়ার আমাদের আলটিমেটলি কাটা যাচ্ছে। তো যদি কাটা যায় তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, a মাইনাস বি এর মান যদি 0 হয় তাহলে a ইকুয়ালস টু মাইনাস বিটা পাশে গেলে প্লাস বি, তার মানে a আর বি এর মান এখানে অবভিয়াসলি সমান আসবে। তো a আর বি এর মান যদি অবভিয়াসলি সমান আসে তাহলে আমরা এখানে কাজ করতে পারি, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন, এখানে a এর মানটা এখানে নিয়ে যা বসায় দাও, তাহলে কিন্তু আমরা b এর মান পাবো। তাহলে আমরা বলতে পারি যে a ইকুয়ালস টু b এর মান 1 এ বসাই, 1 এ বসিয়ে। তো যদি আমরা 1 এ বসাই দিই তাহলে এখানে a প্লাস, আচ্ছা a এর জায়গায় আমরা b বসাবো, তাই না? তো b প্লাস b ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। তো b আর b যোগ করলে হচ্ছে আমাদের 2b ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা b ইকুয়ালস টু পাচ্ছি 2/2, তার মানে এর মান হচ্ছে 1। তো b এর মান যদি 1 হয় তো b আর a তো আমাদের সমান, তার মানে অতএব আমরা বলতে পারি a ইকুয়ালস টু যেহেতু b, তার মানে এর মান হচ্ছে আমাদের 1। তার মানে a আর b এর মান আলাদাভাবে, দুইজনেরই মান আলাদাভাবে আমাদের 1 1 করে আসবে। ওকে, তার মানে a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 1। ওকে, এই দুটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো নেক্সট কোশ্চেনটা আমাদের কি, যে 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত। জাস্ট এখানে তো আমাদের ডান পাশে কোনো ভ্যালু নেই যে আমরা এখানে এক্সের ভ্যালু বের করবো, তো এখানে এক্সের ভ্যালু বের করতে হবে না প্রশ্নে আমাদের, এইটাকে জাস্ট সরলীকরণ করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো আমি লিখে নিলাম যে 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি, দেখেন এখানে একটা হাতি, এখানে একটা হাতি, এখানে একটা হাতি, তার মানে 3টা হাতি। তো 3টা হাতি যোগ করলে আমাদের 3 ইন্টু হাতি আমরা লিখতে পারি, তার মানে 3 ইন্টু 9 টু দি পাওয়ার এক্স। তো দেখেন আমরা সেটাই করলাম যে 3টা হাতি যোগ অবস্থায় আছে, তো 3টাকে একত্রে করলে 3 ইন্টু ওই হাতি লিখতে পারি। ওকে, তাহলে এটা থেকে আমরা কীভাবে কী কাজ করতে পারি, দেখেন 3 এর ওপর আমি পাওয়ার হিসেবে 1 দিতে পারি, কেননা এর ওপর পাওয়ার হিসেবে 1 দেওয়া না দেওয়া একই কথা, ইন্টু এখানে 9কে আমরা ভেঙে 3 স্কোয়ার তার উপর পাওয়ার হিসেবে এক্স দিতে পারি, কেননা 9কে ভেঙে আমরা পাচ্ছি 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি 9 পাচ্ছি, 9-এর উপরে পাওয়ার এক্স ছিল, এক্স আমরা লিখে দিচ্ছি। তো এখন এটা করে আমাদের কি হলো 3 টু দি পাওয়ার 1 ইন্টু, দেখেন 3-এর উপর পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে এক্স, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো কী হয়ে যায় গুণ হয়ে যায়, তার মানে টোয়াইস এক্স ইকুয়ালস টু আমরা এখান থেকে কি তাহলে বলতে পারতেছি 3, দেখেন দুজনের ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যায়, তাহলে 1 প্লাস 2x, দুজনের ভিত্তি 3 তার মানে একই, তাহলে এই এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার কী হবে গুণ অবস্থায় যেহেতু আছে, তার মানে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ, অর্থাৎ আমরা জানি a টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার যদি y হয়ে থাকে তাহলে আমাদের দুজনের ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়, এই কন্ডিশন অনুযায়ী আর কি কাজ হয়েছে এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আশা করি বুঝতে পারছেন। ওকে, তো নেক্সট কোশ্চেনটা 57 নম্বর প্রশ্ন বলতেছে আমাদের √2/√2 টু দি পাওয়ার √6 প্লাস 2 এর মান আমাদের কত। জাস্ট এটাকে আমরা সরলীকরণ করে যা আসবে সেটাই হচ্ছে এখানকার ফলাফল। তাহলে দেখেন এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, তো আমি প্রথমে প্রশ্নটা আমি উঠাই নিলাম 6 প্লাস 2, দেখেন এটাকে আমরা জাস্ট একটু ভাঙাবো, কীভাবে √2 বাই এই যে √6 যে আছে আমি এটাকে ভেঙে রুটের ভিতর 2 ইন্টু 3 করতে পারি, প্লাস এই যে 2 যে আছে 2কে আমি ঘাততারামি করে √2 তার উপর আমি স্কোয়ার দিতে পারি। ওকে, কেননা রুট আর স্কোয়ার কাটা গেলে আমাদের ওই 2 এ থাকবে। ওকে, যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি যে √2 আর নিচে দেখেন √2 ইন্টু 3, তার মানে এটাকে আলাদাভাবে রুট দিতে পারি, তার মানে √2 ইন্টু √3। ওকে, প্লাস এখানে হচ্ছে √2 এর ওপর স্কোয়ার, তার মানে এখানে আমরা 2টা √2 লিখতে পারি, অর্থাৎ √2 ইন্টু √2। ওকে, জাস্ট আমি ভেঙে করতেছি, এখানে না ভাঙলেও চলতো, সমস্যা নেই। ওকে, তো ওপরে আছে √2, নিচে দেখেন এটা থেকে আর এটা থেকে দুজনের কাছ থেকে আমি √2 কমন নিতে পারি, তো √2 কমন নিলে এখানে হচ্ছে আমাদের √3 প্লাস এখানে আরও একটা √2 থাকতেছে। ওকে, এটা করার আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে উপরের √2কে আমরা কাটানোর জন্য আমরা এই কাজটা করলাম। তাহলে আমাদের আলটিমেটলি এখানে ফলাফলটা আসলো 1/√3 প্লাস √2। ওকে, তো এটা আমরা রাখতে পারতাম যদি ফলাফলে অ্যান্সারে যদি আমাদের এটাই থাকতো তাহলে এটাই অ্যান্সার রাখতাম। তো যেহেতু এই আকারে অ্যান্সার ছিল না, তাহলে আমরা এখানে কি কাজ করব, এই যখনই এই
মানে হরে কিছু থেকে থাকবে ভগ্নাংশ আকারে। তো এটাকে আমরা ভেনিশ করার জন্য আমরা উপরে নিচে এর বিপরীত মান দ্বারা আমরা গুণ করব। তাহলে এর উপরে নিচে এর বিপরীত মান বলতে √3 - √2 দ্বারা উপরে নিচে গুণ করব। তো এই যে √3 - √2 উপরে গুণ করলাম, তাহলে নিচেও আমাকে গুণ করতে হবে এই √3 - √2। ওকে, জাস্ট আমরা উপরে নিচে √3 - √2 গুণ করছি। এখানে আপনারা সাইড নোট দিলে দিতে পারেন, দিলে ভালো হয়। তো আমি আর সাইড নোট আচ্ছা দিলে দিতে পারেন যে √3 - √2 উপরে নিচে গুণ করে, লব ও হরে বা উপরে নিচে √3 - √2 গুণ করে।